মুভির শুরুতে লস অ্যাঞ্জেলেস শহর দেখানো হয়, চারিদিকে ঝকঝক রোদ, কিন্তু এই ব্যস্ত শহরের নিচেই লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর পরিকল্পনা। শহরের এক নিরিবিলি আন্ডারপাসে এসে জড়ো হয় এক দল দুর্ধর্ষ প্রফেশনাল ক্রিমিনাল। এদের লিডার হচ্ছে নীল ম্যাকলিন, তার টিমে আছে ক্রিস হার্লিস, মাইকেল চ্যারিটি, ট্রুজো এবং নতুন সদস্য ওয়াইংগ্রো। এরা এখানে আড্ডা দিতে আসেনি, এরা এখানে এসেছে নিখুঁত এক অপারেশন করতে। তাদের টার্গেট এক বিশাল আর্মার্ড ভ্যান, মানে টাকা বহনকারী ট্রাক, যাতে রয়েছে কোটি কোটি টাকার বন্ড এবং মূল্যবান সিকিউরিটি পেপারস। নীল তার ঘড়ির দিকে তাকিয়ে সময় মাপছিল। এদের কাছে প্রতিটি সেকেন্ড একটা হিসাবের মতো। ঠিক তখনই দেখা যায় সেই কাঙ্ক্ষিত ভ্যানটি টানেলের দিকে এগিয়ে আসছে। সবকিছুই ছিল একদম পারফেক্ট ক্যালকুলেটেড। চ্যারিটো এসে বিশাল ট্রাক চালিয়ে সজোরে ধাক্কা মারে সেই আর্মার্ড ভ্যানটিকে। বিকট শব্দে সেই ভ্যানটি উল্টে যায় চোখের পলকেই। মুহূর্তের মধ্যে অ্যাম্বুলেন্স থেকে বের হয়ে আসে নীল ও তার টিম মেম্বাররা। সবার মুখে মাস্ক এবং হাতে অত্যাধুনিক আধুনিক অস্ত্র। সাধারণ চোর ডাকাত থেকে এদের মধ্যে পার্থক্য হলো এরা হলো প্রেসিশন। তারা ঠিক আগে থেকেই প্ল্যান করে রেখেছিল যে কোথায় দুর্ঘটনা ঘটালে গাড়ির দরজা আগে থেকেই খুলে যাবে এবং তাদের হাতে সময় কতটুকু রয়েছে। তারা দ্রুত গাড়ির ভেতরে ঢুকে পড়ে। তাদের লক্ষ্য নগদ টাকা নয়, বরং সেই উচ্চ মূল্যের বন্ডগুলো, কারণ টাকার চেয়ে এগুলো বেশি দামি এবং এগুলো সহজেই বহন করাও যায়। পুরো অপারেশনটি চলছিল একদম ঘড়ির কাঁটা মেপে, কিন্তু তখনই ঘটে এক মারাত্মক অঘটন যা পুরো মিশনের মোড় ঘুরিয়ে দেয়। দলের নতুন মেম্বার ওয়াইংগ্রো ছিল একটু বেশি সাইকোপ্যাথ টাইপের। ভ্যান পাহারায় থাকা পুলিশ অফিসাররা যখন বিস্ফোরণের শব্দে কানা তালা লেগে দিশাহারা হয়ে পড়েছিল, তখনই ওয়াইংগ্রো নিজেকে কন্ট্রোল করতে পারেনি। একজন পুলিশ অফিসার সামান্য নড়াচড়া করতেই ওয়াইংগ্রো সরাসরি তার বুকের ওপরে গুলি চালিয়ে বসে। নীল এবং বাকিরা হতভম্ব হয়ে যায় এই কাহিনী দেখে, কারণ তাদের প্ল্যানে কোনো খুনের প্ল্যান ছিল না। কিন্তু একবার যখন রক্তপাত হয়ে গেছে, তখন আর কোনো সাক্ষী রাখা যাবে না। নীল বাধ্য হয়ে কমান্ড দেয়, বাকি অফিসারদেরকেও খুন করে ফেলো। এক নিমিষেই একটি সাধারণ চুরির কেস ট্রিপল মার্ডার কেসে পরিণত হয়ে যায়। নীল ওয়াইংগ্রো পরে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়, কিন্তু এখন আর পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। গুলির শব্দ পাওয়ার সাথে সাথেই লস অ্যাঞ্জেলেসের পুলিশ ডিপার্টমেন্ট একেবারে নড়ে চড়ে বসে। সাইরেন বাজিয়ে পুলিশের গাড়িগুলো তাদের দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু নীল অনেক বেশি চতুর ছিল। তারা আগে থেকেই রাস্তায় লোহার পেরেক বা স্পাইক স্প্রিং ছড়িয়ে রেখেছিল, যার ফলে পুলিশের গাড়িগুলো ওই এরিয়াতে আসার সাথে সাথেই চাকা পাঞ্চার হয়ে যায়। এদিকে অপরাধী চক্রটি তাদের ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরিয়ে দেয়, যাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ অবশিষ্ট না থাকে। এরপর খুব ঠান্ডা মাথায় অন্য একটি ব্যাকআপ গাড়িতে উঠে তারা এলাকা থেকে সরে পড়ে। পিছনে ফেলে যায় ধোঁয়ায় আচ্ছন্ন এক রণক্ষেত্র পরিবেশ এবং 3টি নিথর পুলিশের দেহ। ভিডিওটির এই পর্যন্ত তোমরা দেখতে দেখতে যখন চলে এসেছো, তার মানে মুভির এক্সপ্লেন তোমাদেরকে ভালো লেগেছে। জাস্ট সময় নিয়ে ভিডিওটা দেখতে থাকো। সামনে যে আরো কি কাহিনী দেখতে চলেছো তা তোমাদের ধারণার বাহিরে। এই টিমের অপারেশন তো শেষ হলো, কিন্তু হাতের সেই মূল্যবান বন্ডগুলো তো আর সাধারণ কোনো দোকানে বিক্রি করা যাবে না। নীল এইগুলো নিয়ে যায় তার বিশ্বস্ত বন্ধু নাইটস এর কাছে। নাইটস এগুলো দেখে তাকে এক বুদ্ধি দেয়, যেখানকার মাল সেখানেই ফেরত পাঠাও। মানে এই সিকিউরিটি বন্ডগুলো যেই ব্যাংকের ছিল, সেই ব্যাংকের মালিক রজার ভ্যাজমেন্টের কাছে এগুলো কম দামে বিক্রি করে দেওয়ার প্রস্তাব দেয়। এই ভ্যাজমেন্ট লোকটা কিন্তু দুধে ধোয়া তুলসী পাতা নয়। সে তার ব্যাংকের আড়ালে বড় বড় মাফিয়াদের টাকা পাচার বা মানি লন্ডারিং করে থাকে। নীল ভাবে এই প্ল্যানটা মন্দ নয়, নিজের মাল নিজেই টাকা দিয়ে কিনবে আর আমাদের রিস্কও কমে যাবে। ঠিক এই সময়ে দৃশ্যে প্রবেশ ঘটে এই মুভির আসল হিরো ডিটেকটিভ ভিনসেন্ট হানার। LAPDর সব থেকে তুখোড় ডিটেকটিভ এবং চতুর একজন অফিসার হলো এই ভিনসেন্ট হানার। ভিনসেন্ট যখন ক্রাইম সিনে পৌঁছায়, সে শুধু লাশ দেখে না, সে অপরাধীর মন পড়ার চেষ্টা করছিল। ঘটনাস্থল পুরোটা পর্যবেক্ষণ করার পরে টাইমিং এবং গাড়ি ভাঙার নিখুঁত স্টাইল দেখে ভিনসেন্ট এক মুহূর্তে বুঝে যায় এরা কোনো সাধারণ চোর নয়। এই চোরগুলোর স্কিল একদম টপ নচ লেভেলের। সে তার টিমকে করার নির্দেশ দেয়, এই ফ্ল্যাশ গান বা বোমাগুলো কোথায় থেকে এলো তার খোঁজ খবর বের করো, FBI ডাটাবেস চেক করো। ভিনসেন্ট বুঝতে পারে এই চোরগুলোকে ধরতে হলে তাকে আরো গভীর জলে নামতে হবে। সেই রাতে নীল ও তার টিম ডিনারে বসে। সব অপরাধী মিলে একসাথে থাকলেও নীল লক্ষ্য করে সেদিন সমস্যা সৃষ্টিকারী ওয়াইংগ্রোকে। সে এমন ভাবে খাবার খাচ্ছিল যেন 3টে মার্ডার তার কাছে ডাল ভাত। নীল বুঝতে পারে এই সাইকোকে সাথে রাখা মানে নিজেদের বিপদ নিজেই ডেকে নিয়ে আসা। ডিনার শেষে নীল তার টিমমেট ওয়াইংগ্রোকে শিক্ষা দেওয়ার জন্য একটা নির্জন পার্কিং লটে নিয়ে যায়। নীল তাকে বেদম মারধর করে আর যখনই পিস্তল বের করে তাকে মেরে ফেলার জন্য, ঠিক তখনই ঘটে এক অঘটন। চ্যারিটো চিৎকার করে বলতে থাকে পুলিশের টহল গাড়ি আসছে তাদের দিকে। এই কাহিনী দেখে নীল বাধ্য হয়ে
আড়ালে সরে যায়, কিন্তু পুলিশের গাড়ি পাশ কাটিয়ে চলে যাওয়ার পরে সে ফিরে আসে, দেখে যে সেখানে আর কেউই নেই। অন্ধকারের সুযোগে ওয়াইংরো সেখান থেকে পালিয়ে গেছে। নীল এক মুহূর্তের জন্য বুঝতে পারে যে এই ছোট্ট একটা ভুল তার জীবনের সব থেকে বড় আফসোস হয়ে ফিরে আসবে। পরদিন সকালে ভিনসেন্ট তার পুরনো স্টাইলে তদন্তে নেমে পড়ে। সে আলবার্তো রেন নামক এক ছোটখাটো পকেটমার বা ইনফরমারের সাথে জিজ্ঞাসাবাদ করতে থাকে। যদিও সে সরাসরি কিছুই বলতে পারে না, তবে ভিনসেন্টকে কথা দেয় তার বড় ভাইয়ের সাথে দেখা করিয়ে দিবে, যার কাছে অপরাধ জগতের সকলের হারির খবর থাকে। অন্যদিকে রাত 2টার সময়ে এক ক্লাবে নীল ব্যস্ত তার পরবর্তী মহাযজ্ঞের প্রস্তুতি নিতে। এবার তার টার্গেট এক বিশাল ব্যাংক ডাকাতি। সে এক হ্যাকারের সাথে দেখা করে, যে তাকে জানায় মাত্র 20 মিনিটের জন্য ব্যাংকের সিসিটিভি এবং কম্পিউটার নেটওয়ার্ক জ্যাম করে দেওয়া সম্ভব, কিন্তু এই কাজের জন্য আগের রাতে গিয়ে একটা ট্রান্সমিটার সেট করে আসতে হবে। নীলও জানে এটাই হচ্ছে তার জীবনের সব থেকে বড় মিশন। এদিকে নীল রজার ভ্যানসনকে ফোন করে সেই বন্ডগুলো কেনার প্রস্তাব দেয়। ভ্যানসন জানতো এটা তার নিজেরই চুরি যাওয়া মাল, কিন্তু সেটা যদি সে 40% লাভে ফেরত পায় তবে ক্ষতি নেই। মুখে মুখে রাজি হলেও ভ্যানসন কিন্তু ভেতরে ভেতরে নীলকে মেরে ফেলার ছক করছিল, কারণ আজ পর্যন্ত তার মালের ওপরে কেউ হাত দেয়নি। এমনকি এই নীল তার মাল চুরি করার পরে তাকে আবার সেটা বেচার সাহস দেখিয়েছে। এই কারণে সে তাকে খুন করার প্ল্যান করছিল, যার কারণে সে তার বডিগার্ড হিউ বেনিকে নির্দেশ দেয় ডিল করার পরেই নীলকে যেন টেক ডাউন করে দেয়। এর মধ্যেই আমরা দেখতে পাই নীলের অন্যতম বিশ্বস্ত একজন টিম মেম্বার ক্রিসকে, কিন্তু এই ছেলেটার সব থেকে বড় সমস্যা হচ্ছে সে জুয়ায় মারাত্মক রকমের আসক্ত। পকেটে টাকা এলেই সে ক্যাসিনো টেবিলে গিয়ে সবকিছু উড়িয়ে দেয়, আর এই নিয়ে তার বউ শার্লিনের সাথে তার প্রায় তুলকালাম মারামারি চলে। অবস্থা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে সেই রাতে শার্লিন তাকে বাড়ি থেকে বের করে দেয়। ক্রিস বাধ্য হয়ে নীলের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল। নীল বুঝতে পারে যে তার এই প্রফেশনাল কাজে ক্রিসের ব্যক্তিগত জীবন একটা বড় দুর্বলতা হয়ে দাঁড়াচ্ছে। তাই নীল বুঝতে পারে ক্রিসকে মানসিকভাবে সতেজ রাখতে হলে আগে তার ঘর ঠিক করতে হবে। যখন সে তার স্ত্রীর সাথে কথা বলায় ব্যস্ত, তখন সে এক ভয়ঙ্কর সত্য জানতে পারে। একটি পাবলিক ফোন থেকে কল করে কথা বলার সময়ে নিজ যখন রাস্তার উপরে দাঁড়িয়েছিল, তখন তার নজর যায় একটা মোটেলের ওপরে। সে দেখতে পায় ক্রিসের বউ শার্লিন এক অন্য পুরুষের সাথে হোটেলে সময় কাটাচ্ছে। নীল কিন্তু হুট করে মাথা গরম করা লোক নয়। সে শান্তভাবে অপেক্ষা করতে থাকে এবং সেই লোকটা বের হয়ে যাওয়া পর্যন্ত সেখানেই দাঁড়িয়ে থাকে। লোকটা বের হয়ে গেলে এবার সে শার্লিনের ঘরে যে উপস্থিত হয়। নীল সেখানে গিয়ে শার্লিনকে অত্যন্ত নরম স্বরে বলতে থাকে, আমি যা কিছু দেখেছি সবকিছুই ভুলে যাব এবং ক্রিস এই খবর কোনোভাবেই জানবে না। তুমি শুধু ক্রিসকে একবার সুযোগ দাও। ক্রিস যদি আবারও কোনো ভুল করে তখন তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো, আমি তোমাকে আটকাবো না। নীল জানতো ক্রিসকে মানসিকভাবে চাঙ্গা রাখতে হলে শার্লিনকে তার পাশে রাখা খুবই দরকার। তাই সে কার্যত শার্লিনকে জোর করে গাড়িতে তুলে তার বাড়িতে দিয়ে আসে। রাত তখন 2টা। শহরের এক অন্ধকার ক্লাবে ডিটেকটিভ ভিনসেন্ট তার ইনফরমার আলবার্তোর সাথে দেখা করতে আসে। আলবার্তো তার কথা রেখেছে। সে ভিনসেন্টকে তার বড় ভাই রিচার্ডের সাথে পরিচয় করিয়ে দেয়। রিচার্ড অপরাধ জগতের সকলের নারী নক্ষত্র জানে। সে ভিনসেন্টকে বলতে থাকে কয়েকদিন আগে তার পুরনো জেলখানার বন্ধু মাইকেল চ্যারিটোকে দেখেছে। রিচার্ডের ভাষায় চ্যারিটোকে দেখে তার মনে হয়েছিল যে সে জেল থেকে বের হওয়ার পরে বড় কোনো চম্পট মারতে চলেছে। এই কথা শুনে ভিনসেন্টের চোখের মনি তখন চকচক করে ওঠে। সে সাথে সাথেই তার টিমকে ফোন করে চ্যারিটো ওরফে স্লিকের ফাইল বের করে দেখতে বলে। এই ফাইল থেকে আমরা জানতে পারি যে চ্যারিটো একজন দাগী আসামি এবং প্রফেশনাল চোর। ভিনসেন্ট তার টিমকে নির্দেশ দেয়, এখন থেকে চ্যারিটো যেই জায়গায় যাবে তোমরাও সেখানে যাবে। সে কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে, সবকিছুর রিপোর্ট আমার চাই। এভাবেই ভিনসেন্ট প্রথমবারের মতো নীলের টিমের একজনের নাগাল পেয়ে যায়। পরদিন দুপুরে নীল সেই জায়গায় যায় যেখানে রজার ভ্যানজন্টের লোক টাকা নিয়ে আসার কথা ছিল। জায়গাটি ছিল একটা নির্জন গোদাম ঘর। একটি সাদা পিকআপ ভ্যান এসে নীলের সেদান গাড়ির পাশে দাঁড়ায়। নীল টাকাটা তার গাড়িতে ছুড়ে দিতে বলে। এখানে নীল জানতো ভ্যানজন তাদের সাথে বেইমানি করতে পারে, তাই সে আগে থেকেই ক্রিসকে গুদাম ঘরের সাথে বন্দুক নিয়ে বসিয়ে রেখেছিল। যখনই টাকার প্যাকেটটা নীলের গাড়িতে ফেলা হয়, তখনই ছাদ থেকে ক্রিস দেখতে পায় একজন লোক আড়াল থেকে নীলকে লক্ষ্য করে গান তাক করেছে। ক্রিস চিৎকার করে নীলকে সাবধান করে দেয়। নীল
নীল সাথে সাথে সময় নষ্ট না করে গাড়ি চালিয়ে দিয়ে লোকটিকে পিষে ফেলে। শুরু হয় দুই পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি। ভ্যান জন্ডের লোকগুলো পালানোর চেষ্টা করছিল, কিন্তু গেটে আগে থেকেই উৎপেতে থাকা চ্যারিটো এবং ট্রজো তাদের পুরো গাড়ি গুলি করে ঝাঁঝরা করে দেয়। নীল যখন টাকার প্যাকেটটি খুলে তার মেজাজ একদম সাত আসমানে চড়ে যায়। ভেতরে টাকার বদলে ছিল সাধারণ কাগজের স্তূপ। ভ্যানজন নীলকে শুধু ধোকাই দেয়নি, বরং তাকে হত্যা করারও চেষ্টা করেছে। নীল তখন ভ্যানজনকে ফোন করে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়ে বসে। সে তাকে জানিয়ে দেয় তার সাথে এই বেইমানির বদলা সে নিয়েই ছাড়বে। সেই রাতে লস অ্যাঞ্জেলেসের এক দামি রেস্টুরেন্টে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। এক টেবিলে বসে ডিনার করছিল নীল এবং তার টিম মেম্বাররা। সবার সাথে স্ত্রী এবং গার্লফ্রেন্ড ছিল। দলের মধ্যে শুধু নীলই সেখানে একা ছিল। দলের সবাই তাকে নিয়ে মজা মাস্তি করে বলতে থাকে, কিরে ভাই, বিয়ে শাদী একটা কর, সময় তো অনেক হলো। নীল মুচকি হাসি হেসে তাদেরকে বলতে থাকে, প্রফেশনের মধ্যে পরিবার কখনো ঢোকাতে নেই, কারণ নীল জানে যে তারা হচ্ছে একদল পাক্কা প্রফেশনাল চোর। আর তারা যদি পরিবারের মায়ে পড়ে যায় তবে তাদের এই প্রফেশনে বড় বাধা হয়ে দাঁড়াবে তাদের প্রিয় মানুষজন। তবে বন্ধুদের এই আমেজ দেখে সেও নিজেকে একা মনে করতে থাকে, যার কারণে সে নিজে সহ্য করতে না পারে এবার ফোন করে বসে এডি নামক একজন মেয়েকে। এই এডির সাথে তার কয়েকদিন আগে পরিচয় হয়েছিল। এডি সেখানে আসলে এবার নীল তার সাথে একান্তে ডিনার করতে বসে। রেস্টুরেন্টের ভেতরে এই সকল কাজকর্ম চললেও রেস্টুরেন্টের ঠিক উল্টা দিকে একটা বিশাল বিলবোর্ডের আড়ালে ঘাপটি মেরে বসেছিল ভিনসেন্ট ও তার পুরো টিম। তারা হাই পাওয়ার লেন্স আর দূরবীন দিয়ে অপরাধীদের প্রত্যেকটা মুভমেন্ট নজরদারি করছিল। চ্যারিটো, ক্রিস, টোজো এমনকি তাদের গাড়ি এবং পার্টনারদেরকেও তারা ফলো করছিল। কিন্তু ভিনসেন্টের কাছে সব থেকে রহস্য হয়ে দাঁড়ায় নীল ম্যাকনিন। নীলকে দেখেই তার কেমন যেন একটা সন্দেহবাতিক মনে হচ্ছিল, যার কারণে ভিনসেন্ট তার টিমকে বলতে থাকে যে এই লোকটার নারী নক্ষত্র খুঁজে বের করো। আমাদের পরবর্তী অপারেশনে এদেরকে এমন এক সারপ্রাইজ দিব এরা কল্পনা করতে পারবে না। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। সেদিনের রাতটা ছিল একেবারেই নিঝুম। নীল তার পুরো টিম নিয়ে সেই জায়গায় পৌঁছায় যেখানে তাদের হ্যাকিং ডিভাইস বা ট্রান্সমিটার সেট করার কথা ছিল। ভিনসেন্ট এবং তার স্পেশাল ফোর্স খুব কাছে থেকে এই পুরো মিশনটা সরাসরি মনিটরিং করছিল। চ্যারিটো পোলে চড়ে ট্রান্সমিটার সেট করছিল, আর ক্রিস দেয়াল ছিদ্র করে সার্ভার রুমে ঢোকার চেষ্টা করছিল। আর এদিকে নীল নিচে দাঁড়িয়ে দূরবীন নিয়ে চারপাশ পাহারা দিচ্ছিল। ভিনসেন্ট ইশারা দিয়ে তার টিমকে তৈরি হতে বলে। ঠিক তখনই ঘটে এক সিলি মিস্টেক। পুলিশের এক অফিসার অতি টেনশনে নিজের অজান্তেই টাকের গায়ে সজোরে এক বাড়ি মেরে বসে। একদম হালকা একটি শব্দ হয়, কিন্তু নীলের চৌকস কান সেই শব্দ শুনতে পায়। সামান্য এই শব্দ শুনেই নীলের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দেয় যে বিপদ তাদের পেছনে ধেয়ে আসছে। সে এক সেকেন্ডের সময় নষ্ট না করে তার সকল টিমমেটদেরকে বলতে থাকে, এখনই কাজ বন্ধ করো, আমাদেরকে বের হতে হবে। পুরো টিম অপারেশন ড্রপ করে চোখের পলকেই ভ্যান নিয়ে সেই জায়গা থেকে হাওয়া হয়ে যায়। ভিনসেন্ট হানা স্ক্রিনের সামনে বসে থেকে তাদের ভুলের কারণে কপাল চাপড়াতে থাকে। তবে এই ঘটনার মধ্যে থেকে ভিনসেন্ট বুঝতে পারে যে এই অপরাধীরা কতটা প্রফেশনাল। পরদিন সকালে একটা খোলা মাঠে নীল তার টিমকে নিয়ে জরুরি মিটিং এ বসে। নীলের চোখে মুখে তখন দুশ্চিন্তার ছাপ। টিমের মেম্বাররা একত্রিত হলে এবার নীল তাদেরকে বলতে থাকে যে আমার মনে হচ্ছে যে গোয়েন্দা বিভাগের লোকজন আমাদেরকে ডিটেক্ট করে ফেলেছে, তাই আপাতত আমাদেরকে এই মিশন ড্রপ আউট করতে হবে। যখন পরিবেশ শান্ত হয়ে যাবে তখন আমরা এই মিশন আবারও শুরু করব। চ্যারিটো নীলের এই সিদ্ধান্ত মেনে নেয়। সে জানে নীল কখনো ভুল পদক্ষেপ নেবে না, কিন্তু ক্রিস এতে নারাজ হয়ে পড়ে। ঋণের বোঝায় সে এতটাই জরাজীর্ণ হয়েছিল যে অপারেশন থেকে পাওয়া টাকা ছাড়া তার বাঁচার আর কোনো পথ নাই, যার কারণে সে মরিয়া হয়ে বলতে থাকে যে যা হওয়ার হবে, আমরা আগে মিশন পরিচালনা করে টাকা ইনকাম করব। মাঠের সেই জরুরি মিটিং এর পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে উঠতে থাকে। নীল বারবার বোঝানোর চেষ্টা করছিল যে তাদের পেছনে ইতিমধ্যে গোয়েন্দা বিভাগের লোকজন উঠে পড়ে লেগে গেছে, কিন্তু ক্রিসের অবস্থা তখন ডু অর ডাই, হয় করো নয়তো মরো। জুয়ার নেশায় সে এতটাই দেনাগ্রস্ত যে এখন এই অপারেশনের টাকা ছাড়া তার বেঁচে ফেরার আর কোনো পথই নাই। এই সকল কাহিনী দেখে চ্যারিটো তখন নীলকে বলতে থাকে, আমাদের এই মিশনটা করে নেওয়াই হয়তো ঠিক হবে। নীল তখন চ্যারিটোকে উল্টো বলতে থাকে, তোর তো ফ্যামিলি আছে, ভালো ইনভেস্টমেন্টও আছে, ব্যাংক ব্যালেন্সও আছে, তাহলে তুই কেন নিজের জীবনের রিস্ক নিবি? কিন্তু চ্যারিটো তার পাশে বসে থাকা বিধ্বস্ত বন্ধু ক্রিসের দিকে তাকায়। সে তার
বন্ধুকে একা এই বিধ্বস্ত অবস্থায় ফেলে যেতে পারবে না। শেষ পর্যন্ত জীবনের ঝুঁকি জেনেও নীল, ক্রিস এবং চ্যারিটো একমত হয় যে তারা এই মিশনটা শেষ করবে। এদিকে ডিটেকটিভ ভিনসেন্টও দমবার পাত্র নয়। তিনি ক্রিসের বউ শার্লিনের সেই পরকীয়া প্রেমিক অ্যালান পর্যন্ত পৌঁছে যায়। অ্যালানের কিছু পুরনো অপকর্মের রেকর্ড বের করে ভিনসেন্ট তাকে ভয় দেখাতে শুরু করে এবং তাকে বাধ্য করে পুলিশের ইনফরমার হিসেবে কাজ করতে। ভিনসেন্টের প্ল্যান হলো অ্যালানের মাধ্যমে শার্লিনকে কবজা করা, যাতে শার্লিনের কাছ থেকে ক্রিস এবং নীলের পরবর্তী মুভমেন্টগুলো আয়ত্ত করা যায়। আইনের মারপ্যাচে অপরাধীদের বন্দি করতে ভিনসেন্ট এখন সম্পর্কের ফাটলকে অস্ত্র হিসেবে ব্যবহার করা শুরু করেছে। নীল ও তার টিম এবার রেড করার জন্য একটা বিশাল শিপ ইয়ার্ডে সার্ভে করতে যায়। মিশন কমপ্লিট করার পরে তারা ম্যাপ দেখে পালানোর রুট সেট করছিল। ভিনসেন্ট ও তার টিম দূরের একটি কন্টেনারের উপরে বসে ভাবছিল তারা গোপনে নজরদারি করছে, কিন্তু নীল ছিল তাদের থেকেও 2 কদম এগিয়ে। নীল ইচ্ছে করে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আলোচনা করছিল যেন পুলিশ বা ডিটেকটিভ তাকে দেখতে পায়। নীল সেখান থেকে চলে যাওয়ার পরে এবার ভিনসেন্ট এক পা করে সেই স্পটে গিয়ে দাঁড়ায়। এবার সেখান থেকে নীল যেই দিকে তাকাচ্ছিল সেদিকে তাকিয়ে ভিনসেন্ট একদম চমকে ওঠে। ভিনসেন্ট বুঝতে পারে নীল আসলে এতক্ষণ তাদেরকেই অবজার্ভ করছিল। নীল একটা ক্যামেরা দিয়ে ভিনসেন্ট এবং তার পুরো টিমের ছবি তুলে নেয়। ভিনসেন্ট নিজের অজান্তেই নীলের পাতা ফাঁদে পা দিয়েছে। এখন অপরাধীরা পুলিশের চেহারা চিনে গেছে, আর এই বোকামি দেখে ভিনসেন্টও বুঝতে পারে যে নীল আসলে কোনো মামুলি চোর নয়। সেই রাতে নীল আবারও তার বন্ধু নাইটসের সাথে দেখা করতে যায়। নাইটস তাকে ব্যাংকের সকল ডিটেলস ম্যাপ এবং সিসিটিভির নেটওয়ার্কের নকশা বুঝিয়ে দেয়। এরপর নীল তার তোলা পুলিশের ছবিগুলো নাইটসকে দেখায়। ভিনসেন্টের ছবি দেখে নাইটস একদম আঁতকে ওঠে। সে বলতে থাকে, নীল, এই লোকটা সাধারণ কোনো পুলিশ নয়, এর নাম হচ্ছে ভিনসেন্ট হানা। এই লোকটা কাজের নেশায় 3বার তার বিয়ে ভেঙে দিয়েছে, কিন্তু কেস ছাড়েনি। এর ট্র্যাক রেকর্ড খুবই ভয়ঙ্কর। নাইটস নীলকে অনুরোধ করতে থাকে তার এই মিশন থেকে সরে আসতে, কিন্তু নীল বলতে থাকে, আমি আমার টিমকে কথা দিয়েছি, এখন আর ফিরে আসার কোনো পথই বাকি নাই। আর এখান থেকে নীলও বুঝতে পারে যে এই ভিনসেন্ট নামক পুলিশ অফিসার কোনো সাধারণ পুলিশ নয়। রাত তখন বেশ গভীর। ভিনসেন্ট হেলিকপ্টার করে পুরো শহর পাহারা দিচ্ছিল। হঠাৎ খবর আসে নীলের একটি গাড়ি হাইওয়ে দিয়ে খুবই স্পিডে কোথায় যেন এগিয়ে যাচ্ছে। ভিনসেন্টের নির্দেশে পুলিশের 5-6টি গাড়ি নীলকে ঘিরে ফেলতে থাকে। ভিনসেন্ট নিজেও হেলিকপ্টার থেকে নেমে পুলিশের ভ্যানে করে উঠে নীলকে ধাওয়া শুরু করে। রাস্তার প্রতিটি বাঁকে আর হেডলাইটের আলোয় এক টানটান উত্তেজনা। ভিনসেন্ট আর নীল, 2 মেরু, 2 জন লিজেন্ড এখন একে অপরের এক নিঃশ্বাসের দূরত্ব মাত্র। কেউ কাউকে এক মুহূর্তও ছেড়ে দেওয়ার পাত্র নয়। শুরু হতে যাচ্ছে সিনেমার সেই ঐতিহাসিক মুহূর্ত, যেখানে শিকার আর শিকারী প্রথমবারের মতো মুখোমুখি হতে চলেছে। রাতের হাইওয়েতে নীলের গাড়ির ঠিক পেছনেই ছিল ভিনসেন্টের গাড়ি। ভিনসেন্ট সাইরেন না বাজিয়ে শুধুমাত্র হেডলাইটের ইশারা দিয়ে নীলকে গাড়ি থামাতে বলে। সিগন্যাল পাওয়া পরে নীল বুঝতে পারে যে ভিনসেন্ট তাকে গ্রেপ্তার করতে নয়, বরং তার সাথে ডিসকাস করতে এসেছে। নীলও খুব শান্তভাবে গাড়ি সাইড করে, তবে তার হাত ছিল ড্যাশবোর্ডের ভেতরে রাখা বন্দুকের ওপরে। ভিনসেন্ট গাড়ি থেকে নেমে নীলের জানালার কাছে গিয়ে খুব স্বাভাবিকভাবে তাকে 1 কাপ কফি খাওয়ার অফার দেয়। শুরু হয় সিনেমার সেই কালজয়ী দৃশ্য। এক টেবিলে বসে কফি খাচ্ছে লস অ্যাঞ্জেলেসের সেরা ডিটেকটিভ এবং সেরা একজন প্রফেশনাল চোর। ভিনসেন্ট নীলকে বোঝানোর চেষ্টা করে যে এই পথ থেকে সরে আসার জন্য, এবং নীল যেন সাধারণ মানুষের মতো জীবন কাটায়। নীলও ঠান্ডা গলায় তাকে বুঝিয়ে দেয়, আমি কোনো লুজার নই, আমি জানি আমার লাইফ কিভাবে কাটাতে হয়। দুজন এক পর্যায়ে বুঝতে পারে যে তারা আসলে একই মুদ্রার এপিটোপিট। কেউ কাউকে এক বিন্দু ছেড়ে দেওয়ার পাত্র নয়। দুজনেই নিজের প্রফেশনালের জন্য নিজের ব্যক্তিগত জীবনকে বলি দিয়েছে। ভিনসেন্ট সরাসরি নীলকে বলে দেয়, আমাদের যদি আবারও দেখা হয় তবে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। নীলও মৃদু হেসে তাকে উত্তর দিয়ে দেয়, কফি খাওয়ানোর জন্য আমিও তোমাকে ছেড়ে দেব না ভিনসেন্ট। এক অদ্ভুত শ্রদ্ধা আর শত্রুতা নিয়ে তারা 2 জন 2 দিকে চলে যায়। কফি খাওয়ার পরে ভিনসেন্ট যখন তার অফিসে ফিরে আসে তখন সে এক বিশাল ধাক্কা খায়। তার টিম রিপোর্ট দেয় যে নীলের বাকি টিম মেম্বাররা পুলিশের নজরদারি থেকে ভেউতিবাজি দিয়ে গায়েব হয়ে গেছে। ভিনসেন্ট যেন আকাশ থেকে পড়ে। মাত্র আধা ঘন্টা হয়নি সে নীলের সাথে কফি খেয়ে এসেছে, এর মধ্যেই তারা পালালো কিভাবে? আসলে এটা ছিল নীলের এক মাস্টার প্ল্যান। নীল জানতো ভিনসেন্ট যখন তার সাথে কফি খাবে সমস্ত পুলিশ এবং তার টিমের নজর থাকবে নীল এবং ভিনসেন্টের ওপরে। আর এই সুযোগেই ক্রিস, চ্যারিটো এবং টেজর তাদের গাড়িতে লাগানো পুলিশের ট্র্যাকিং ডিভাইসগুলো খুলে সাধারণ মানুষের গাড়িতে লাগিয়ে দিয়েছিল।
আর পুলিশ এতক্ষণ ধরে সেই সাধারণ মানুষের গাড়িকেই ট্র্যাকিং ডিভাইস দিয়ে ফলো করে এগোচ্ছিল। আর এই সুযোগেই নীলের বাকি টিম মেম্বারগুলো তাদের আসল মিশনে নেমে পড়েছিল। ট্র্যাজো, ক্রিস এবং চ্যারিটো যখন একটি বিশাল বহুতল ভবনের বেসমেন্টে পৌঁছায় তখন তাদের কাছে ছিল নাইটসের দেওয়া ম্যাপ এবং নকশা। তারা খুব নিখুঁতভাবে ব্যাংকের মেইন কম্পিউটার সার্ভার খুঁজে বের করে এবং সেখানে অবশেষে হার্ডওয়্যার ডিভাইসটি বসিয়ে দিতে সক্ষম হয়। এখন ব্যাংক লুট করার সময় সিসিটিভি ক্যামেরা বা অ্যালার্ম কোনো কিছুই বাজবে না। অন্যদিকে রজার ভ্যান জন্টো তখন ভয়ে কাঁপছিল, কারণ সে জানে নীল তাকে কখনোই ছাড়বে না। ঠিক সেই সময়ে তার অফিসে এসে হাজির হয় সেই সাইকোপ্যাথ ওয়াইংগ্রো। ওয়াইংগ্রো ভ্যান জনকে অফার দেয় সে নীলকে একদম কাছে থেকে চেনে, সেই পারবে নীলকে মাঝ রাস্তায় আটকে দিতে। মানে বুঝতেই পারছো, ঘরের লোক যখন শত্রুতে পরিণত হয় তখন সেই লড়াইটা হয়ে ওঠে এক মরণঘাতী লড়াই। পরদিন সকালে আসে কাঙ্ক্ষিত সেই দিন। লস অ্যাঞ্জেলেসের এক ক্যাফেতে বসে নীল, ক্রিস এবং চ্যারিটো নাস্তা করছিল মিশনে বের হওয়ার আগে। হঠাৎ নীলের নজর যায় কিচেনের দিকে। কিচেনের মধ্যে এক বাবুর্চিকে দেখে তার কেমন যেন চেনা চেনা লাগে। ভালো করে দেখতেই নীল বুঝতে পারে যে এটা তার পুরনো জেলখানার একজন বিশ্বস্ত বন্ধু। নীল তাকে কাছে ডেকে বলতে থাকে যে তুমি জেল থেকে কবে ছাড়া পেয়েছো। যাই হোক, আলাপচারিতা সারার পরে এবার নীল তাকে আজকের মিশনের কথা জানায় এবং কি পরিমাণ টাকা লুট করতে চলেছে সেটাও জানায়, আর এই মিশনে তাকে যোগ দেওয়ার জন্য অফারও জানায়। এদিকে ব্যাংক রবারির প্রস্তুতিকালে ঠিক আগের মুহূর্তে চ্যারিটোর ফোনে একটা কল আসে। লাইনে ছিল ট্র্যাজো। সে এক ব্যস্ত রাস্তার পাবলিক ফোন থেকে তাকে কল করে জানায় যে আমি তোমাদের কাছে আসতে পারছি না, কারণ পুলিশ আমাকে ফলো করছে। আমি যদি এখন তোমাদের কাছে যাই তবে আমাদের পুরো মিশনটা ভেস্তে যাবে। এই নিউজ পাওয়ার পরে তারা আর সময় নষ্ট না করে নীল, ক্রিস এবং চ্যারিটো তিনজনই দামি স্যুট পরে একদম জেন্টলম্যান সেজে ব্যাংকে ঢোকে। বাইরে থেকে দেখে বোঝার উপায় নাই যে এরা হচ্ছে লস অ্যাঞ্জেলেসের সব থেকে দুর্দর্শ ব্যাংক ডাকাত। ব্যাংকে ঢুকেই তারা পজিশন নিয়ে নেয়। ঠিক সময় মতো নীল তার গর্জন তুলে সবাইকে বলতে থাকে যে সবাই নিজের জায়গায় স্থির থাকো, কেউ এক চুলো নড়লে তাদের খুলি উড়ে যাবে। এখানে সে সবার মাইন্ড হিপনোটাইজ করতে থাকে। সে ওই জায়গায় থাকা সকল গার্ড এবং সিকিউরিটিদের বলতে থাকে যে আমরা এখানে এসেছি ব্যাংকের টাকা লুট করতে। যদি তোমরা এখানে নড়াচড়া করো তবে তোমাদের জীবন যাবে, আর যদি তোমরা এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো তবে ব্যাংকের টাকা লুট হয়ে যাবে, তোমাদের কিছুই হবে না। ক্রিস এবং চ্যারিটো বিদ্যুতের গতিতে সিকিউরিটি গার্ডদের কবজা করে নেয়, আর এদিকে নীল পুরো হল রুমটা ইতিমধ্যেই কন্ট্রোলে নিয়ে নিয়েছিল। ক্রিস ভল্টের রুমে ঢুকে লাখ লাখ ডলারের নোটগুলো বড় বড় ব্যাগে ভরতে শুরু করে। তাদের মুভমেন্ট ছিল একদম যান্ত্রিক এবং একেবারে পারফেক্ট। একজন ব্যাগ ভরছে এবং অন্যজন সেটা পাস করছে, ঠিক যেন একটা সুশৃঙ্খল টিম ওয়ার্কের মতোই কাজ চলছিল। কয়েক মিনিটের মধ্যে ব্যাগ ভর্তি টাকাগুলো নিয়ে তারা বেরিয়ে আসার জন্য একেবারে প্রস্তুত হয়ে পড়ে। অন্যদিকে ভিনসেন্ট হানার অফিসেও খবর পৌঁছে যায়। ভ্যানজেন্টের সেই বডিগার্ড হিউ বেনি পুলিশকে টিপস দিয়ে বলে দেয় যে নীল এখন ফার্স্ট ন্যাশনাল সিকিউরিটি ব্যাংক লুট করতে চলেছে। সময় তখন ঠিক বেলা 11:30। এক সেকেন্ডও দেরি না করে তার পুরো ফোর্স নিয়ে ব্যাংকের দিকে দ্রুত বেরিয়ে পড়ে। পুলিশে পুরো এলাকা ঘিরে ফেলে। রাস্তায় প্রতিটি মোড়ে মোড়ে তারা বিশাল বিশাল ব্যারিকেড বাড়িয়ে ফেলে। ভিনসেন্ট এবার পাকাপোক্ত হয়ে পড়ে যে এবার সে নীলকে হাতছাড়া করবে না। টাকার ব্যাগ নিয়ে চ্যারিটো আর নীল অতি দ্রুত গাড়িতে উঠে বসে। ক্রিস ছিল সবার শেষে। সে যখন গাড়ির দিকে পা বাড়াবে তখনই তার তীক্ষ্ণ চোখ রাস্তার ওপরে একজন সিভিল ড্রেস পরা পুলিশের ওপরে যেয়ে পড়ে। সাথে সাথেই ক্রিস বুঝতে পারে যে এটা কোনো সাধারণ মানুষ নয়, বরং সে পুলিশেরই লোক, যার কারণে সে আর রিস্ক না নিয়ে তার অটোমেটিক রাইফেল দিয়ে পুলিশকে লক্ষ্য করে ফায়ার করে বসে। ব্যাস, মুহূর্তের মধ্যেই শুরু হয়ে যায় নরকের তাণ্ডব। ভিনসেন্ট হানা ও তার পুরো টিম গাড়ি থেকে নেমে পাল্টা গুলি চালানো শুরু করে দেয়। লস অ্যাঞ্জেলেসের রাস্তার মাঝখানে শুরু হয় এক অবিশ্বাস্য ওপেন স্ট্রিট গান ফাইট। শত শত মানুষের মাঝখানে বৃষ্টির মতো গুলি ঝরতে থাকে। ক্রিস গাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং গাড়ি নিয়ে তীব্র গতিতে সামনের দিকে এগোতে থাকে। এদিকে পুলিশের ভারী মেশিন গান, অন্যদিকে নীলের টিমের প্রফেশনাল ফায়ারিং এ পুরো শহর যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হতে থাকে। চারপাশ থেকে ঝাঁকে ঝাঁকে গুলি আসছিল। নীলের গাড়িটি লস অ্যাঞ্জেলেসের চওড়া মেন রোড ধরে তীব্র গতিতে ছুটে যাচ্ছে, কিন্তু মোড়ের মাথায় যেতেই তাদের গাড়িটি পুলিশের বিশাল ব্যারিকেডের মুখে পড়ে যায়। ঠিক তখনই পুলিশের গুলিতে গাড়ির টায়ার ফেটে যাওয়ার কারণে গাড়িটি যে পাশের থাকা বিল্ডিং এর সাথে ধাক্কা খায়, আর প্রচন্ড গতিতে গাড়িটি ধাক্কা খাওয়ার কারণে তাদের সেই ড্রাইভার বন্ধুটি মাথায় মারাত্মক রকমের আঘাত পাওয়ার কারণে সেখানেই সে মারা যায়।
নীল, ক্রিস এবং চ্যারিটো বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে পড়ে। ট্রাফিক সিগন্যালে আটকে থাকা সাধারণ মানুষের গাড়িগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা শুরু করে এক অসম লড়াই। এক একজন অপরাধী যেন এক একটা জলজান্ত দানব। তাদের রাইফেলের গর্জনের সামনে পুলিশের বিশাল বাহিনীও তখন টিকতে পারছিল না। ভিনসেন্ট তখন পাগলের মতো ব্যাংক থেকে বন্দুক যুদ্ধের স্পটের দিকে দৌড়ানো শুরু করে। ঠিক তখনই ঘটে এক মারাত্মক বিপর্যয়। পুলিশের গুলিতে ক্রিস মারাত্মক রকমের জখম হয়। তার কাঁধে এবং ঘাড়ের মাঝখানে গুলি লাগে। নীল নিজের জীবনের ঝুঁকি নিয়ে ক্রিসকে টেনে হিঁচড়ে একটি সুপার মার্কেটের পার্কিং লটের দিকে নিয়ে যেতে থাকে। এদিকে চ্যারিটি দলছুট হয়ে যায় এবং সে নিজের মতো পালানোর জন্য অন্য পথ বেছে নেয়। চ্যারিটো তখন নিজের জান বাঁচাতে মরিয়া। চারিদিকে পুলিশের সাইরেন আর গুলির শব্দ। সে দৌড়াতে দৌড়াতে একটা শপিং মলের মধ্যে ঢুকে যায়। মলের পার্কিং লটে একটা ছোট্ট বাচ্চাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে সে ওই বাচ্চাকে ঢাল হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। বাচ্চাকে কোলে তুলে নিলে সে ভাবছিল পুলিশ তার দিকে গুলি করবে না, কিন্তু ভিনসেন্ট ততক্ষণে মলের ঠিক অপর পাশেই পজিশন নিয়ে বসেছিল। চ্যারিটো যখন বাচ্চাকে আড়াল করে পালানোর চেষ্টা করছিল, ভিনসেন্ট আর কোনো সুযোগ না দিয়েই চ্যারিটোর মাথা লক্ষ্য করে তার বন্দুকের ট্রিগার চেপে দেয়। ভিনসেন্টের বন্দুক থেকে বের হওয়া গুলি সরাসরি চ্যারিটোর মাথায় যেয়ে বেঁধে। লস অ্যাঞ্জেলেসের অন্যতম দুর্ধর্ষ একজন ব্যাংক ডাকাত চ্যারিটো সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে। নীল কোনো রকমে ক্রিসকে নিয়ে এক ডাক্তারের চেম্বারে পৌঁছায়। ক্রিসের অবস্থাও তখন আশঙ্কাজনক। নীল তাকে সেখানে রেখে নাইটসকে খবর দেয় যাতে সে ক্রিসকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়। কিন্তু নীলের মনে তখন একটাই প্রশ্ন, পুলিশ তাদের এই মিশনের গোপন খবর জানলো কিভাবে? কে সেই বেঈমান যে তাদের এই মিশনের খবর পুলিশকে জানিয়েছিল? নীলের সন্দেহ গিয়ে পড়ে সেই একজনের ওপরেই, যে আজকে তাদের এই মিশনে অনুপস্থিত ছিল। সে হচ্ছে ট্র্যাজো। নীল সোজা ট্র্যাজোর বাড়িতে হানা দেয়। বাড়ির দরজা খোলা দেখে নীল আস্তে আস্তে ভেতরে ঢুকে। সতর্কভাবে ভেতরে ঢুকে নীল যেটা দেখে তার রক্ত একদম হিম হয়ে যায়। ট্র্যাজোর স্ত্রীর নিথর দেহ বিছানার উপরে পড়ে রয়েছে এবং চারিদিকে রক্তে ভেসে গিয়েছিল। সে একটু সামনে আগাতেই ট্র্যাজোকে দেখতে পায় কেউ যেন অমানসিক নির্যাতন করে আধমরা অবস্থায় তাকে ফেলে রেখেছে। ট্র্যাজো তখন মারাত্মক যন্ত্রণা নিয়ে নীলকে বলতে থাকে সেই সাইকোপ্যাথ ওয়াইংগ্রো এবং ভ্যানসান মিলে তাকে এবং তার স্ত্রীকে মারাত্মক রকমের নির্যাতন করেছে। তবে এখানে ট্র্যাজো মুখ না খুললেও তার স্ত্রী নির্যাতন সহ্য করতে না পেরে মিশনের সকল খবর বলে দিয়েছে। বেইমানি আসলে ট্র্যাজো করেনি, বরং তার সাথেই বেইমানি করা হয়েছে। ট্র্যাজোর শেষবারের মতো নীলের কাছে ক্ষমা চায় এবং তাকে অনুরোধ করতে থাকে যে এই যন্ত্রণা থেকে সে যেন তাকে মুক্তি দেয়। নীলও বুঝতে পারে যে ট্র্যাজো আর বেশিক্ষণ বাঁচবে না, তাই সে বুকের ওপরে পাথর চাপা দিয়ে তার বন্ধু নীলকে নিজের হাতে খুন করতে বাধ্য হয়। নাইটসের কাছ থেকে সে বেইমান ভ্যানজেন্টের বাড়ির ঠিকানা সে জোগাড় করে ফেলে। ভ্যানজেন্ট ভেবেছিল পুলিশকে খবর দেওয়ার পরে সে বেঁচে যাবে, কিন্তু নীলের হাত থেকে রেহাই পাওয়া কি এতটাই সহজ? নীল খুব শান্তভাবে বাড়ির পেছন দরজা দিয়ে ভেতরে ঢুকে। ভ্যানজেন্ট তখন একদম অপ্রস্তুত অবস্থায় ছিল। নীল কোনো তর্ক করে না, কোনো অজুহাত শোনে না, সরাসরি তার গানটা বের করে ভ্যানজেন্টের কপাল বরাবর ঠেকিয়ে এক শটে তার খুলি উড়িয়ে দেয়। আর এভাবেই সে তার বন্ধুর হত্যার প্রতিশোধ নেয়। অন্যদিকে ভিনসেন্ট হিউবেনি মানে ভ্যানজেন্টের সেই বডিগার্ডের পেছনে লেগে পড়ে। পুলিশ তার অ্যাপার্টমেন্টে হানা দিয়ে তাকে গ্রেফতার করে। হিউবেনি কল্পনা করতে পারেনি যে পুলিশ তাকে এভাবে ধরবে, কারণ সেই তো পুলিশকে ব্যাংক ডাকাতির খবর দিয়েছিল। তার কাছ থেকে ভিনসেন্ট জানতে পারে যে এই পুরো গেমের মাস্টার মাইন্ড ছিল ভ্যানসেন্ট এবং সাইকোপ্যাথ ওয়াইংগ্রো। ভিনসেন্ট তখন আর সময় নষ্ট না করে ভ্যানসেন্টের বাসায় পৌঁছায়। তখন সেখানে সে যে দেখতে পায় যে ইতিমধ্যেই নীল ভ্যানসেন্টের কিচ্ছা খতম করে দিয়েছে। ভিনসেন্ট এক মুহূর্তে বুঝে যায় যে এবার নীলের টার্গেট হতে চলেছে ওয়াইংগ্রো। ভিনসেন্ট খবর পায় ওয়াইংগ্রো এয়ারপোর্টের কাছে একটি হোটেলে নিজের নাম দাম পরিবর্তন করে লুকিয়ে আছে। সাথে সাথে পুরো LAPD পুলিশ বাহিনীকে সতর্ক করে দেওয়া হয়, কারণ ভিনসেন্ট 100% শিওর নীল এখানে ঠিকই আসবে। কিন্তু নীল তার পুরো মিশন পাল্টে ফেলে। পুলিশের নজর এখন ক্রিসের বউ শার্লিনের উপরে। তাকে এক সুরক্ষিত অ্যাপার্টমেন্টে রাখা হয়েছে। পুলিশ অফিসার ড্রকার শার্লিনকে ভয় দেখায় এবং তাকে বলতে থাকে যদি সে ক্রিসকে ফোন করে ডেকে আনতে পারে তবে তাকে এবং তার বাচ্চাকে ছেড়ে দেওয়া হবে। অবশেষে নিজের বাচ্চার জীবনের জন্য শার্লিন নিরুপায় হয়ে রাজি হয়ে যায়। রাত বাড়লে ক্রিস তার বউয়ের সাথে ফোনের মাধ্যমে কথা বলে ঠিকানা নিয়ে সেই অ্যাপার্টমেন্টের সামনে এসে দাঁড়ায়। কিন্তু গল্পের টুইস্ট এখানেই। শার্লিন যদিও ক্রিসের ওপরে খ্যাপা ছিল, কিন্তু ভালোবাসার টান সে ছিঁড়তে পারেনি। সে বারান্দায় এসে দাঁড়ায় ঠিকই, কিন্তু আড়াল থেকে হাতের ইশারায় ক্রিসকে বুঝিয়ে দেয় যে ভেতরে বা আশেপাশে পুলিশ রয়েছে। আর তোমরা তো ভালো করেই জানো যে এই ক্রিসের সেন্স অফ হিউমার কঠিন লেভেলের। এক ইশারাতেই সে বুঝে যায় এবং সেখান থেকে খুব দ্রুত চম্পট দিয়ে দেয়।
দেয়। আর এখানে পুলিশের মারাত্মক রকমের ফাঁদও ব্যর্থ হয়ে যায়। আর এদিকে নীল আগে থেকেই তার পুরো প্ল্যান ক্যান্সেল করে দিয়ে তার প্রেমিকা এডিকে নিয়ে শহর ছাড়ার প্রস্তুতি নিয়েছিল। এতক্ষণে অ্যাডিও জেনে গেছে যে নীল আসলে কোনো সেলসম্যানের কাজ করে নয়, বরং সে একজন দুর্ধর্ষ ব্যাংক ডাকাত। অ্যাডি প্রথমে নীলকে ভয় পেল নীলের অকুত ভালোবাসার কাছে, অবশেষে সে হার মানে। এদিকে নাইটস তাদের জন্য নতুন পাসপোর্ট এবং এয়ারপোর্টের টিকিট রেডি করে রেখেছিল। নীল মনে মনে প্ল্যান করছিল অ্যাডির সাথে নতুন একটা জীবন শুরু করবে, কিন্তু তার মাথার ভেতরে ওয়াইংগ্লোর সেই বিশ্বাসঘাতকতার কথা এখনো ঘুরপাক খাচ্ছিল। নাইটস ফোনের মাধ্যমে কনফার্ম করে যে বিমান একদম ঠিক সময়ে এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে, কিন্তু যাওয়ার আগে সে নাইটসকে একটা তথ্য দেয়। সে বলতে থাকে যে ওয়াইংগ্লো এয়ারপোর্টেরই পাশের এক হোটেলে নিজের নাম জেমস বানিয়ে আত্মগোপন করে রয়েছে। এই কথা শোনার সাথে সাথে নীলের মধ্যে আবারও প্রতিশোধের আগুন জ্বেলে ওঠে। তারা এয়ারপোর্টে পৌঁছানোর পরে এবার নীল কোনোভাবেই তার মন থেকে এই প্রতিশোধটা সরাতেই পারছিল না। এয়ারপোর্টে পৌঁছানোর পরে এবার অ্যাডিকে গাড়িতে বসিয়ে রেখে বলতে থাকে যে তুমি গাড়িতে বসো, আমি 5 মিনিটের ভেতরে ফিরে আসছি। অ্যাডি জানতো না যে এই 5 মিনিটের মধ্যে তাদের দুজনের জীবনে আকাশ পাতাল ব্যবধান নেমে আসবে। নীল হোটেলে ঢুকে আগে বুদ্ধির পরিচয় দেয়। সে ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই পুরো হোটেলে হুলুস তুলুস কাণ্ড লেগে পড়ে। মানুষ যে যার মতো রুম ছেড়ে বেরিয়ে আসতে থাকে। হোটেলে ওত পেতে থাকা ডিটেকটিভ ভিনসেন্ট ও তার টিম বিশৃঙ্খলায় বিভ্রান্ত হয়ে পড়ে। সবাই ভাবছিল যে সবাই পালাচ্ছে, কিন্তু নীল সেই স্রোতের বিপরীতে গিয়ে ওয়াইংগ্রো রুমে এক লাথি মেরে দরজা ভেঙে ফেলে। ওয়াইংগ্রো পালানোর তখন কোনো সুযোগই পায়নি। নিজের বন্ধুদের এবং ট্র্যাজোর স্ত্রীর উপরে হওয়া অমানবিক নির্যাতনের শোধ নীল সেখানেই নিতে শুরু করে। ওয়াইংগ্রোকে পা মাত্রই সে এমন মারা শুরু করে যে কয়েক মুহূর্তের মধ্যেই সে ওয়াইংগ্রোকে মারতে মারতে একেবারে আধমরা করে ফেলে। এরপর সে তার পকেট থেকে গান বের করে ওয়াইংগ্রোকে গুলি করে তারও অধ্যায় এখানেই শেষ করে দেয়। ওয়াইংগ্রোকে হত্যা করার পরে সে হোটেল থেকে দ্রুত বের হয়ে যায়। তবে তখনই ঘটে এক বিপত্তি। হোটেলে সেই বিশৃঙ্খলার ভিড়ে সে আটকা পড়ে যায়। এদিকে ডিটেকটিভ ভিনসেন্ট হেলিকপ্টার নিয়ে হোটেলের ওপরে টহল দিচ্ছিল। ভিড়ের মাঝে হঠাৎ করে তার তীক্ষ্ণ চোখ ধরা পড়ে যায় সেই চিরচেনা অবয়ব নীল ম্যাকলিনকে। নীল যখন নিজের গাড়ির দিকে এগোচ্ছিল তখন সেও দেখতে পায় যে ভিনসেন্ট তার দিকেই তেড়ে আসে। নীল বুঝতে পারে এখন গাড়ির দিকে যাওয়া মানে অ্যাডিকে বিপদে ফেলে দেওয়া। জীবনের সেই কঠিন মুহূর্তে নীল তার সেই চিরচেনা ডিসিপ্লিন মেনে নাও। যখনই দেখবে উত্তাপ বাড়ছে সব ছেড়ে 30 সেকেন্ডে পালাও। নীল এক মুহূর্তের জন্য এডির দিকে না তাকিয়ে কোনো কথা না বলে মাঝ রাস্তায় রেখে সে অন্ধকার দিশে হারিয়ে যায়। শুরু হয় এক শ্বাসরুদ্ধকর ধাওয়া পাল্টা ধাওয়া। ভিনসেন্ট এবং নীল ম্যাকলিন দুই বাঘা বাঘা যাত্রী এখন লস অ্যাঞ্জেলেসের এয়ারপোর্টের রানওয়ের পিচের ওপরে। চারদিক ঝকঝকে নীল আলো এবং বিশাল বিশাল বিমানের ইঞ্জিনের গর্জন। রানওয়েতে ঘাসের ওপর দিয়ে তারা একে অপরকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। হুট করে বিশাল এক বিমান ল্যান্ড করার জন্য রানওয়ের দিকে এগিয়ে আসতে থাকে। বিমানের শক্তিশালী সার্চ লাইটের আলো যখন রানওয়ের ওপরে পড়ে তখন সেই আলোয় নীলের ছায়া দীর্ঘ হয়ে ভিনসেন্টের সামনে ভেসে ওঠে। ভিনসেন্ট সেই সুযোগের হাতছাড়া করে না। নিখুঁত এক নিশানা করে ভিনসেন্ট নীলের বুক বরাবর কয়েকটা গুলি চালিয়ে বসে। মুহূর্তের মধ্যে নীল রানওয়ের উপরে লুটিয়ে পড়ে। ভিনসেন্ট তার কাছে গিয়ে দাঁড়ালে রক্তাক্ত অবস্থায় নীল একদম ধুকতে ধুকতে ভিনসেন্টের দিকে হাত বাড়িয়ে দেয়। এটা কোনো হার মানার নয়, বরং এটা এক যোগ্য প্রতিপক্ষের প্রতি তার সম্মানের এবং শ্রদ্ধার হাত। নীল তাকে বুঝিয়ে দেয় যে এই খেলায় তুমি জয়ী হয়েছ ভিনসেন্ট। এখানে সে ভিনসেন্টকে একটা স্যালুট জানায় আর আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আর এখানে ভিনসেন্টও নীলের এই চতুরতা এবং প্রফেশনালিজমকে শ্রদ্ধা জানায়, কারণ ভিনসেন্ট তার জীবনে যতগুলো চোর বাটপাট দেখেছে নীলের মতো এত নিখুঁত এবং ডিসিপ্লিন মানা কোনো প্রফেশনাল চোরকে দেখেনি। যার কারণে ভিনসেন্টও তাকে স্যালুট জানায়। আর এই দৃশ্যের মধ্যে দিয়ে শেষ হয় এই এপিক অ্যাকশন মুভি। তো বলো কেমন লেগেছে আজকের মুভির এক্সপ্লেনেশন? ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুবই দ্রুত নতুন একটা মুভির এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।